আমরা চলে এসেছি আমাদের জয়েনিং এর নতুন ক্লাস নিয়ে। এর আগে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং শিখছিলাম। তো সেই সিম্পল সেন্টেন্সে জয়েনিং এর আগে যে দুটো পার্ট আমরা শিখেছি, দুটো রুলস আমরা ডিসকাস করেছি। প্রথম হচ্ছে ইনফিনিটিভ টু ইউজ করে এবং তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে। আজকে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং এর 3 নম্বর রুল নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে ইউজিং নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন। এই নিয়মটা নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং একটা নিয়ম, খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা ক্লাসটা ফলো করতে থাকো। আমরা এর আগের ক্লাসে ইনফিনিটিভ টু এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে যেটা আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো থেকে একটু প্র্যাকটিস করে নিই আগে, তারপর আমরা জয়েনিংয়ের এই রুলটাতে চলে যাব। তো দেখতে থাকো। দেখো বোর্ডে আমরা আগের যে দুটো ক্লাস করেছি পার্টিসিপল এবং ইনফিনিটিভ টু, সেই দুটো ক্লাসের ওপর কিছু প্রশ্ন দেয়া হয়েছে। আমি একে একে বলছি। প্রথমে হি জাম্পড আপ, সে লাফিয়ে উঠলো। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। কি দেয়া আছে? এটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। নেক্সট নাম্বার 2, হি ওয়ান্টেড টু এডুকেট হিজ সন, সে তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিল। সে তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিল। হি সেন্ট হিম টু আমেরিকা, সে তাকে আমেরিকা পাঠালো। 3 নম্বর, আই হ্যাভ সাম ডিউটিজ, আমার কিছু কর্তব্য আছে বা দায়িত্ব আছে। আই মাস্ট পারফর্ম দেম, আমি অবশ্যই তাদের পালন করব। আমার কিছু কর্তব্য আছে, আমি অবশ্যই তাদের পালন করব। হি হার্ড এ নয়েজ, সে একটা শব্দ শুনল। হি রাশ টু দ্য স্পট, সে তাড়াতাড়ি সেই জায়গাতে গেল, তাড়াতাড়ি দৌড়ে গেল। তো প্রথমেরটা বলেছে প্রেজেন্ট পার্টিসিপলে, তারপরে ইনফিনিটিভ টু, নেক্সট ওয়ান ইনফিনিটিভ টু, নেক্সট ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল। এরকম যদি বলে আমরা কিভাবে করব দেখে নিই একটু। আগের ক্লাসগুলোতে অবশ্যই তোমরা এটা ফলো করেছো। তো প্রথমেরটা হি জাম্পড আপ, সে লাফিয়ে উঠল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইয়া যোগ করে কি বলবো? লাফিয়ে উঠে সে দৌড়ে পালালো যদি বলি হবে। প্রথমে তো লাফিয়ে উঠলো, তারপর দৌড়ে পালালো। তাহলে লাফিয়ে উঠে ইংরেজি কি বলবো? আইএনজি যোগ করব মেন ভার্বের সঙ্গে। তাহলে জাম্পিং আপ, জাম্পিং আপ হয়ে গেল লাফিয়ে উঠে। এরপর সে দৌড়ে পালালো। হি র্যান অ্যাওয়ে, খুব সহজ। দেখো আগের দিন যে নিয়মটা করেছি সেটা ফলো করো। তাহলে জাম্পিং আপ, হি র্যান অ্যাওয়ে, প্রথমটা হয়ে গেল। নেক্সট, হি ওয়ান্টেড টু এডুকেট হিজ সন, সে তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিল। তিনি তার ছেলেকে শিক্ষিত করতে চেয়েছিলেন। হি সেন্ট হিম টু আমেরিকা, তিনি তাকে আমেরিকা পাঠালেন। এখানে কি বলেছে? ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, তার মানে তে যোগ করতে হবে। কি বলতে পারি? তিনি তার ছেলেকে আমেরিকা পাঠালেন কি করতে? শিক্ষিত করতে, টু এডুকেট। তাহলে তিনি তার ছেলেকে আমেরিকা পাঠালেন। হি সেন্ট হিজ সন, এখানে প্রথমে যেহেতু এটা দেবো, এই সেন্টেন্সটা যেহেতু প্রথমে আনছি, তাহলে হিম না বলে প্রথমেই আমরা বলবো হিজ সন। এখানে যেহেতু হিজ সন ব্যবহার হয়েছে, সেকেন্ড সেন্টেন্সে হিজ সনের পরিবর্তে বলছে হিম। তো আমরা যেহেতু এই সেন্টেন্সটা প্রথমে দিচ্ছি, তাহলে হিমের পরিবর্তে আমরা বলবো হিজ সন। তাহলে তিনি তার ছেলেকে আমেরিকা পাঠালেন। হি sent his son to America, কি করতে? শিক্ষিত করতে, টু এডুকেট। ইনফিনিটিভ টু ইউজ হয়েছে, টু এডুকেট। হি সেন্ট হিজ সন টু আমেরিকা টু এডুকেট। দেখো নেক্সট ওয়ান আসছি, আই হ্যাভ সাম ডিউটিজ, আমার কিছু কর্তব্য আছে। আই মাস্ট পারফর্ম দেম, আমি
আমায় অবশ্যই সেগুলো পালন করতে হবে। ঠিক এই রকম জিনিস আমরা যেদিন ইনফিনিটিভ টু ক্লাস করেছিলাম বা পরের দিন প্র্যাকটিস করেছিলাম, এরকম অনেকগুলো প্র্যাকটিস করেছি। তাহলে আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু কর্তব্য আছে, কি করতে? পালন করতে, টু পারফর্ম। তাহলে আই হ্যাভ সাম ডিউটিস, তারপর টু পারফর্ম হয়ে গেল। ইনফিনিটিভ টু ইউজ হলো টু পারফর্মে। নেক্সট ওয়ান, হি হার্ড আ নয়েজ, সে একটা শব্দ শুনল। হি রাশ টু দ্য স্পট, সে সেই জায়গাটায় দৌড়ে গেল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে, কি বলবো? যে কাজটা আগে হচ্ছে। হি হার্ড আ নয়েজ, সে একটা শব্দ শুনলো। প্রথমে কি করছে? শব্দটা শুনছে। তারপর সে কি করছে? হি রাশ টু দ্য স্পট, সে ওই জায়গাটাতে দৌড়ে যাচ্ছে। তাহলে প্রথমে শব্দ শুনলো, তাহলে শব্দ শুনিয়া, একটি শব্দ শুনিয়া, তারপরে কি করছে? সেই জায়গাটাতে দৌড়ে যাচ্ছে। তাহলে প্রথমে একটি শব্দ শুনিয়া, শুনিয়া ইংরেজি কি বলবো? মূল ভার্ব হিয়ার। তাহলে তার সঙ্গে আইএনজি, হিয়ারিং। শুনিয়া, কি শুনিয়া? এ নয়েজ, হিয়ারিং এ নয়েজ। হয়ে গেল একটি শব্দ শুনিয়া। হি রাশ টু দ্য স্পট, হি রাশড টু দ্য স্পট। হিয়ারিং এ নয়েজ, হি রাশ টু দ্য স্পট। এখানে একটা কথা বলে রাখি, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে একটা কথা বলে রাখি। এখানে নাম্বার 1 এবং নাম্বার 4 প্রেজেন্ট পার্টিসিপেল করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে দুটো সেন্টেন্সেরই বা একের বেশি যতগুলো সেন্টেন্সই থাকুক না কেন, সেখানে সাবজেক্ট বা এজেন্ট একই ব্যক্তি বা বস্তু হবে। বোঝা গেল কি বললাম? যে কাজটা করছে এজেন্ট, সেন্টেন্সের যে এজেন্ট, সেই ব্যক্তি বা বস্তুটি কিন্তু একই হবে দুটো সেন্টেন্সেই, বা দুইয়ের বেশি যদি তিনটে সেন্টেন্স থাকে। যদি সেন্টেন্সগুলির এজেন্ট একই ব্যক্তি হয়, একমাত্র তখনই আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের কথা ভাবতে পারবো। দেখো এখানেও হি জাম্পড আপ, এখানে যদি বলি হি জাম্পড আপ, সে লাফিয়ে উঠলো। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। এখানেও সাবজেক্ট বা এজেন্ট হচ্ছে হি। দুটো অ্যাকশন হচ্ছে, সে লাফিয়ে উঠলো, সে দৌড়ে পালালো। দুটো অ্যাকশন হচ্ছে, দুটো অ্যাকশনেরই এজেন্ট কিন্তু সেম, এজেন্ট হচ্ছে হি। তো একমাত্র এই অবস্থাতে এসে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ নট। যদি এখানে থাকতো আই জাম্পড আপ, হি র্যান অ্যাওয়ে, আমি লাফিয়ে উঠলাম, সে দৌড়ে পালালো, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? ঠিক তেমনই 4 নম্বরেও দেখো, হি হার্ড আ নয়েজ, হি রাশ টু দ্য স্পট। এখানে দুটো সেন্টেন্স, হি হার্ড আ নয়েজ, হি রাশ টু দ্য স্পট, এই দুটো সেন্টেন্সেই এজেন্ট কিন্তু একই, হি। যখন এজেন্ট এক হবে তখনই একমাত্র আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েনিং করতে পারবো। কথাটা মনে রেখো। যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ টু নিয়ে কিছু প্র্যাকটিস আমরা করলাম। এর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সেটা একটু বললাম। এরপরে আমরা আজকের যে ক্লাস, অর্থাৎ 3 নম্বর রুলস, সেটাতে চলে যাব। তো আমরা আজকের আমাদের যে ক্লাস, নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করার জন্য আমরা যে সমস্ত রুলসগুলো ডিসকাস করছি, তার মধ্যে আমরা 3 নম্বরে এই রুলসটা ডিসকাস করব। খুব ইন্টারেস্টিং একটা টপিক, একটু ভালো করে খেয়াল করো। আমি বোর্ডে আগে দুটো এক্সাম্পল নিচ্ছি। আই
নো রাহুল, হি ইজ ইয়োর ব্রাদার। এটা 1 নম্বর নিলাম। 2 নম্বরে লিখলাম Alexander was a powerful king. He invaded India. এই দুটো সেন্টেন্স যে লিখেছি দেখো, যদি আমাদের এখানে ইনস্ট্রাকশন দেয়া থাকে যে নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই রুলসটা দিয়ে আমাদের যদি সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে বলে তখন আমরা কিভাবে জয়েনিং করব। আমি আগে জয়েনিংগুলো করে নিই। প্রথমেরটা, আই নো রাহুল, কমা দিয়ে ইয়োর ব্রাদার। এটা যদি বলি 2 নম্বরে, Alexander, a powerful king, a powerful king invaded India. দেখো, দুটো জয়েনিং আমি যে করেছি সেগুলো একটু ভালো করে ফলো করে দেখো। তার আগে আমি একটা জিনিস বলে দিই, এই যে ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই কথাটার বাংলা মানে যদি করি ঠিকঠাক, তাহলে ইন অ্যাপোজিশন কথাটার মানে দাঁড়ায় পাশাপাশি অবস্থান, সহাবস্থান। জাস্ট এই জিনিসটা অ্যাপোজিশন, ইন অ্যাপোজিশন মানে। এরপর সেটা নাউন হতে পারে অথবা একটা ফ্রেজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে, অথবা যেটা নাউন, যে ওয়ার্ডটা অবশ্যই নাউন, যে পার্টস অফ স্পিচ নাউন, অথবা একটা ফ্রেজও হতে পারে, কিছু ওয়ার্ড নিয়েও হতে পারে। তো মেন যে ব্যাপারটা ভাবতে হবে সেটা হচ্ছে ইন অ্যাপোজিশন মানে হচ্ছে পাশাপাশি অবস্থান, পাশাপাশি সহাবস্থান বা অবস্থান। কিরকম দেখো, আমরা জয়েনিং গুলো করেছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে রাহুল ইয়োর ব্রাদার, কমা দিয়ে দুটো পাশাপাশি বসেছে এবং এই দুটো সেন্টেন্স আমরা একটা সেন্টেন্স করতে পেরেছি এইভাবেই। কিভাবে? রাহুলের পাশে ইয়োর ব্রাদার বসিয়েছি, এটাকে বলে ইন অ্যাপোজিশন, পাশাপাশি অবস্থান। আবার ঠিক তার পরের সেন্টেন্সে যদি দেখি, আলেকজান্ডার ওয়াজ এ পাওয়ারফুল কিং, আলেকজান্ডার ছিলেন একটা শক্তিশালী রাজা, হি ইনভেডেড ইন্ডিয়া, তিনি ইন্ডিয়া আক্রমণ করেছিলেন। দেখো, এখানে যখন জয়েনিং করেছি, আলেকজান্ডার কমা দিয়েছি, এ পাওয়ারফুল কিং, পাশাপাশি দুটোকে বসিয়েছি এবং এটাকে ভাগ করেছি, বাকি রইল ইন্ডিয়া। তো এই যে দুটোকে পাশাপাশি বসাচ্ছি, এটাকে আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন বলছি। পাশাপাশি বসানোর একটা নিয়ম আছে। কিরকম? আমাদের দেখতে হবে আমরা যে দুটোকে পাশাপাশি বসাচ্ছি সেগুলো একই ব্যক্তি বা বস্তু কিনা। যদি এখানে দেখি, দেখো, আই নো রাহুল, আমি রাহুলকে জানি, হি ইজ ইয়োর ব্রাদার, সে হয় তোমার ভাই। তো এখানে দেখো রাহুল আর এখানে ইয়োর ব্রাদার, একটু ভালো করে লক্ষ্য করো, এই দুটো, রাহুল একটা ওয়ার্ড আর ইয়োর ব্রাদার একটা ফ্রেজ, তো এই দুটো একই ব্যক্তি কিনা? রাহুল আর ইয়োর ব্রাদার একই ব্যক্তি। আমি রাহুলকে জানি, সে হয় তোমার ভাই। তো এখানে রাহুল আর ইয়োর ব্রাদার একই ব্যক্তি, তোমার ভাই যে, তারই নাম রাহুল। যখনই একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে একের বেশি ওয়ার্ড বা ফ্রেজ, তখনই আমরা তাদেরকে এই রকম কমা দিয়ে পাশাপাশি বসাতে পারি। পাশাপাশি বসিয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি,
প্রেডিকেট হিসেবে ব্যবহার করতে পারি। তো আমাদেরকে এই রকম পাশাপাশি সহাবস্থান করতে হবে ওই দুটো নাউন অথবা নাউন ফ্রেজকে। শর্তটা কি না, দুটোকে কিন্তু একই ব্যক্তি বা বস্তু হতে হবে। আবার দেখো এখানেও আলেকজান্ডার ওয়াজ এ পাওয়ারফুল কিং। আলেকজান্ডার একজন বিখ্যাত শক্তিশালী রাজা। আলেকজান্ডার ছিলেন একজন শক্তিশালী রাজা। হি ইনভেডেড ইন্ডিয়া, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এখানে দুটো ব্যক্তি একই, কোনগুলো? আলেকজান্ডারের সঙ্গে আর কোনটা একই ব্যক্তি না, এ পাওয়ারফুল কিং। যিনি আলেকজান্ডার তিনি এ পাওয়ারফুল কিং, অর্থাৎ এই দুটো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এখানে একটা ভুল হতে পারে, যেমন এখানেও দেখো হি, হি মানেই হচ্ছে রাহুল, হি মানেই হচ্ছে ইয়োর ব্রাদার। আবার এখানেও হি ইনভেডেড ইন্ডিয়া, এখানে হি মানেই কিন্তু এ পাওয়ারফুল কিং বা আলেকজান্ডার। তাহলে প্রশ্ন আসতে পারে, তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে, তাহলে হিটাকে আমরা ব্যবহার করব না কেন? উত্তর খুব সিম্পল, হিটা নাউন নয়, হিটা প্রোনাউন। এখানে আমাদের নিয়মটা আছে নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন অথবা নাউন ফ্রেজ। অতএব এর সঙ্গে আমাদের কোনো সং নেই। আমাদের ভাবতে হবে আলেকজান্ডার এর সঙ্গে কোন ফ্রেজটা বা কোন নাউনটা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। একমাত্র আলেকজান্ডারের পাশাপাশি আমরা বসাতে পারি এ পাওয়ারফুল কিং, এই দুটো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। সেজন্য আমরা দেখো আলেকজান্ডার কোমা দিয়েছি, এ পাওয়ারফুল কিং। এখানে এই দুটো পাশাপাশি বসে এটার সাবজেক্ট, এই সেন্টেন্সটার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দুটো পাশাপাশি বসলো। আলেকজান্ডার কমা দিয়ে এ পাওয়ারফুল কিং, সাবজেক্ট হলো ইনভেডেড ইন্ডিয়া। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। একই রকম ভাবে প্রথমেরটা দেখো, আই নো রাহুল, আই নো রাহুল, কমা দিয়ে রাহুল কে না ইয়োর ব্রাদার, একই বস্তু। এখানে রাহুল যে আর ইয়োর ব্রাদার অর্থাৎ তোমার ভাই, দুজনে একই ব্যক্তি। এখানে দেখো অবজেক্ট হয়েছে, আইটা সাবজেক্ট, নো ভার্ব। এখানে রাহুল আর কমা দিয়ে ইয়োর ব্রাদার, এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে হতে পারে, প্রেডিকেট হিসেবে হতে পারে, কিন্তু ফার্স্ট কন্ডিশন হচ্ছে দুটো একই ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে। একমাত্র তখনই আমরা দুটোকে কমা দিয়ে পাশাপাশি লিখে ব্যবহার করতে পারি। দ্যাট ইজ নাউন অর এ নাউন ফ্রেজ ইন আ পজিশন। ক্লিয়ার? তো আমরা কিছু প্র্যাকটিস করে নিই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। টাইমটা যেহেতু একটা ফ্যাক্টর, তো সেহেতু আমরা খুব বেশি প্র্যাকটিস এই ক্লাসে করতে পারবো না। অবশ্যই আশা রাখবো তোমরা বাড়িতে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে। এই ক্লাসটা ফলো করতে করতে যদি প্র্যাকটিসটা ঠিক করে বাড়িতে করো, তাহলে দেখবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। I spent 2 days in Darjeeling. It is an attractive place in West Bengal. দেখো, I spent 2 days in Darjeeling. আমি দার্জিলিংয়ে 2 দিন কাটিয়েছিলাম। It is an attractive place in West Bengal. এটা পশ্চিমবঙ্গের একটা আকর্ষণীয় জায়গা। এটা বলতে কোনটা? এটা বলতে, ইট বলতে এই দার্জিলিংটা।
দার্জিলিংটা কি না একটা ওয়েস্ট বেঙ্গলের একটা আকর্ষণীয় জায়গা। তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি একটু স্টাডি করি, দেখো এখানে কোন দুটো একই ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝাচ্ছে? দার্জিলিং মানেই হচ্ছে অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি আকর্ষণীয় স্থান। এই দুটো সেন্টেন্সে দার্জিলিং এই স্থানটা, এই ওয়ার্ডটা, এবং অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের একটা আকর্ষণীয় জায়গা। আকর্ষণীয় জায়গা অনেক আছে পশ্চিমবঙ্গের, কিন্তু এই সেন্টেন্সে কাকে বোঝাচ্ছে? দার্জিলিংকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি দার্জিলিং এবং অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল দুটো আমরা পাশাপাশি ব্যবহার করতে পারি। কোন নিয়মে? প্রেজেন্ট অ্যাপোজিশন এই নিয়মটাতে। কিভাবে লিখব? তাহলে উত্তরটা যদি লিখি, আই স্পেন্ট 2 days, আমি কাটিয়েছিলাম 2 দিন। কোথায়? ইন দার্জিলিং। সেটা কি? দার্জিলিংটা কি? এরপর কমা দিয়ে লিখলাম অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারছো কিনা? আই স্পেন্ড 2 days, আমি 2 দিন কাটিয়েছিলাম ইন দার্জিলিং। কোথায়? না দার্জিলিং এ। দার্জিলিংটা কি? কমা দিয়ে অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটা আকর্ষণীয় স্থান। দেখো বুঝতে পারছো কিনা? দার্জিলিং এবং অ্যান অ্যাট্রাকটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল দুটো একই স্থানকে বোঝাচ্ছে, সেজন্য আমরা কোমা দিয়ে পাশাপাশি লিখেছি এবং দুটো সেন্টেন্সকে জয়েন করতে পেরেছি। ক্লিয়ার? আর একটা উদাহরণ নিয়ে নিই একটু। 2 নম্বর উদাহরণ। দিস ইজ মাই ফ্রেন্ড, এই হয় আমার বন্ধু। হিজ নেম ইজ রতন। বলো, খুব সহজ এটা। আগেরটা যদিও একটু জোর ছিল, এটা খুবই সহজ। দিস ইজ মাই ফ্রেন্ড, এই হচ্ছে আমার বন্ধু। হিজ নেম ইজ রতন, তার নাম রতন। এখানে কোন দুটো একই এজেন্টকে বোঝাচ্ছে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে? আমার বন্ধু যে, আর হিজ নেম ইজ রতন, তার নাম রতন। রতন সে, দুটো একই ব্যক্তি। দিস ইজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু। হিজ নেম ইজ রতন, তার নাম রতন। অর্থাৎ মাই ফ্রেন্ড আমার বন্ধু এবং রতন দুজন একই ব্যক্তি, তাহলে পাশাপাশি বসাতে পারি। তাহলে দিস ইজ মাই ফ্রেন্ড, কমা দিয়ে, আর হিজ নেম ইজ দরকার নেই, ওটাকেই বলে দিলাম কমা দিয়ে পাশাপাশি রেখে। দিস ইজ মাই ফ্রেন্ড রতন। খুব ইন্টারেস্টিং একটা নিয়ম, এবং এটাকে আমরা যদি আমাদের কোনো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি, আমরা যখন কোনো রাইটিং লিখব সেখানে যদি এই রকম সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারি, সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি হয়। দেখো সেন্টেন্সটা দেখতে খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে, শ্রুতি মাধুর্য ফিরে আসে সেন্টেন্সে। দিস ইজ মাই ফ্রেন্ড রতন, সেন্টেন্সটাও ছোট হলো এবং সেন্টেন্সটা শুনতেও ভালো লাগলো। বা আবার বলতে পারি দিস ইজ রতন কমা দিয়ে মাই ফ্রেন্ড, একই জিনিস, দুটো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা চলে যাচ্ছি আর একটা উদাহরণে। দ্বিতীয় উদাহরণ নিয়ে নিচ্ছি, 3 নম্বর। আচ্ছা, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল। He was a secular king.
আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল। আকবর ছিলেন মুঘল সম্রাটের শ্রেষ্ঠ মুঘল সম্রাট। হি ওয়াজ আ সেকুলার কিং। তিনি ছিলেন একজন ধর্মনিরপেক্ষ সম্রাট। তাহলে আকবর, দেখো এখানে আমাদের খুঁজতে হবে যে এখানে কোন দুটো একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যদি দেখি আকবর, দেখো দ্য গ্রেটেস্ট মুঘল, একই ব্যক্তি। আকবর যিনি, তিনিই হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ মুঘল সম্রাট। আবার এ সেকুলার কিং যদি বলি, একজন ধর্মনিরপেক্ষ রাজা, তিনটেই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। আমাদের তিনটে দরকার নেই, আমরা দুটোকে নেব। কোন দুটোকে? আকবরকে তো অবশ্যই নেব। আকবরের সঙ্গে আমরা যে কোনো একটাকে নিতে পারি, দ্য গ্রেটেস্ট মুঘল নিতে পারি, এ সেকুলার কিং নিতে পারি। দুটোকেই আমরা ইউজ করে একটু দেখি। তাহলে প্রথমে আকবর, কোমা দিলাম, এটাকে নিলাম দ্য গ্রেটেস্ট মুঘল, দ্য গ্রেটেস্ট মুঘল, দুটোর বেশি নেব না আমরা। হয়ে গেল, পাশাপাশি বসলো আকবর এবং দ্য গ্রেটেস্ট মুঘল পাশাপাশি বসলো। তারপরে তার সম্বন্ধে কি বলছে? হি ওয়াজ এ সেকুলার কিং। হিটা আমাদের আর দরকার হচ্ছে না, সাবজেক্ট বসে গেছে, ওয়াজ এ সেকুলার কিং। অর্থটা কি দাঁড়ালো? আকবর শ্রেষ্ঠ মুঘল, ছিলেন একজন ধর্মনিরপেক্ষ সম্রাট। ক্লিয়ার হলো? এখানে আকবর এবং দ্য গ্রেটেস্ট মুঘল পাশাপাশি বসে সাবজেক্ট হয়েছে, ফ্রেজ ইন অ্যাপোজিশন ইউজ হয়েছে। একই রকম ভাবে অন্য আরেকটাকে নিয়ে যদি করি, আকবর, আকবরটাকে কিন্তু আমাদের ব্যবহার করতেই হচ্ছে, কারণ তাকে ধরেই পরিচিতিটা। আকবর নামটা না করলে আমাদের এটা অর্থ সম্পূর্ণ হবে না। আকবর কোমা দিয়ে এটাকে নেব, কি বলবো? এ সেকুলার কিং হলো, সাবজেক্ট হয়ে গেল। এরপর তার সম্বন্ধে কি বলছে? ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল, ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল। ক্লিয়ার? দেখো উল্টোটা হলো, মানে আকবরের পরে এই পোরশনটা, এই সেকুলার কিং, এটাকে ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করলাম, পাশাপাশি বসে এটা সাবজেক্ট তৈরি করলো। তারপরে তার সম্বন্ধে কি বলা হচ্ছে? এই অংশটা, ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল। আর প্রথমে আকবর কোমা দিয়ে দ্য গ্রেটেস্ট মুঘল ইউজ করলাম, সাবজেক্ট হয়ে গেল। তার সম্বন্ধে কি বলা হচ্ছে? এই অংশটা, ওয়াজ এ সেকুলার কিং। আশা করছি বোঝাতে পেরেছি ফ্রেজ ইন অ্যাপোজিশন কি জিনিস। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো প্র্যাকটিস করো বাড়িতে। আমরা পরের ক্লাসে, পরের দিন নতুন রুলস নিয়ে আসব। বাড়িতে প্রচুর প্র্যাকটিস করো এবং অবশ্যই আমার চ্যানেল ফলো করো। তার আগে ভালো থেকো সবাই, গুড বাই।